তিনি বাজেটের সময় শুধু একটা গাজর ঝুলিয়েছিল সপ্তম বেতন কমিশন তৈরি করা হবে। এই যে মুখ্যমন্ত্রীর যে কর্মচারী সমাজকে যে ভাওতা দিয়ে আবারও ক্ষমতায় আসার জন্য এই ইশতেহার প্রকাশ করেছে, তা কিন্তু এবার আর কাজে লাগবে না। নীল সাদা বিরাট বিরাট অট্টালিকা, সেগুলো তৈরি করা মানে তার মধ্যে দুর্নীতি তৈরি করতে যে কাটমানি, সেগুলো তার দলের লোকদের তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এখানে ইলেকশন হয় না, ওয়ান ডে ম্যাচ হয়। মারো ধরো, বুথ দখল করো আর ইলেকশনে যেত। এটাই ছিল তৃণমূলের কালচার। নির্বাচন কমিশনের যে ক্ষমতা অপরিসীম, তিনি ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য যা করবে সেখানে কিন্তু সর্বোচ্চ আদালতও সেটা সহজে হস্তক্ষেপ করবেন বা করতে পারে না। যে বুথের ভিতর একজন কেন্দ্রীয় বাহিনী এবং বুথের বাইরে কিউতে একজন কেন্দ্রীয় বাহিনী ভোটিং কম্পার্টমেন্টটার দিকে তাকিয়ে থাকবে, তাদের কাজ মানে একাধিক ব্যক্তি যাতে ভোট দিতে না যায়। কারণ আমরা তো জানি 1:30-2টোর পরে শাসক দলের সব মাসেলম্যানরা ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ফলস ভোট, প্রক্সি ভোট এগুলো সব দেয়। এই যে 58 লক্ষ, মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা তুলছে 58 লক্ষ কেন? আরে 58 লক্ষ তো একদম যারা মৃত ভোটার, তাদের নামগুলো এতদিন থাকলো কেন? রাজ্য সরকারের তো একটা দায়িত্ব আছে মৃত ভোটারকে বাদ দিয়ে দেওয়া, সেটা তো করেনি। কেন করেনি? ওই মৃত ভোটারগুলোকে ভোটগুলো শাসক দল দিয়ে দেয়, এবার সেটা পারবে না। স্যার, তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের তৃণমূলের তরফ থেকে যে সমস্ত দাবি দেওয়া তারা পূরণ করবেন, সেই সমস্ত একটা লিস্ট বের করেছেন। তারা 10টা পয়েন্ট তারা দিয়েছেন, কিন্তু সেই 10টা পয়েন্টের মধ্যে কোথাও ডিএর কথা নেই। আপনাদের ডিএর কথা কোথাও নেই, যে ডিএ বিষয়টা কী করবে পরবর্তীতে যদি সরকার গঠন হয়, তো কী বলবেন? দেখুন, এই ডিএর ব্যাপারটা নিয়ে তো আজকের বিষয় না। ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা বহুদিন ধরে আন্দোলন করছে এবং সেই পরিপ্রেক্ষিত মামলা হয়েছে। 2016 সাল থেকে মামলা, কতগুলো ইশতেহার হয়েছে। এবং বর্তমান পরিস্থিতিতে ডিএর ব্যাপারটা মুখ্যমন্ত্রী যা করলো, মানে কর্মচারীদের একদম ভাওতা দিল, পরিষ্কার কথা। কারণ তিনি বলল যে সরকারি কর্মচারী, শিক্ষক, বোর্ড, পঞ্চায়েত সব ধরনের কর্মচারীদের ডিএ দেওয়া হবে, তিনি পরিষ্কার বলল। কিন্তু অর্ডারটা যখন বেরোলো তখন দেখা গেল যে জানুয়ারি একদম নিচের দিক দিয়ে নিচের বছরগুলোতে তিনি দেওয়ার কথা বলল অর্ডারগুলোতে। এখন তাও আবার কি, তাও যে ক্যাশ যদি পেত তাও, কিন্তু তিনি যে অর্ডার দেখলাম তাতে গ্রুপ এ, বি, সি সরকারি কর্মচারীদের ওই প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেবে। এখন তিনি বাজেটের সময় শুধু একটা গাজর ঝুলিয়েছিল সপ্তম বেতন কমিশন তৈরি করা হবে। তা তৈরি করা হবে, তার আজকে যে ইশতেহারটা বেরোলো, তা সপ্তম বেতন কমিশনের কথাটা কোথায়? সপ্তম বেতন কমিশনের কথাটা আমরা তো লক্ষ্যই করছি না। তাহলে এই যে মুখ্যমন্ত্রীর যে কর্মচারী সমাজকে যে ভাওতা দিয়ে আবারও ক্ষমতায় আসার জন্য এই ইশতেহার প্রকাশ করেছে, তা কিন্তু এবার আর কাজে লাগবে না। তিনি বলেছে যে প্রাইমারি স্কুলগুলোতে আরও সংখ্যা বাড়াবে। আরে 8,000-এরও বেশি প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। যেগুলো খোলা আছে সেগুলোর পরিকাঠামো এতটাই খারাপ যে কোনো স্কুলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। না, পয়সা নেই তো। শুধু এই মিড ডে মিলটা কেন্দ্রীয় সরকারের ব্যয় ভার বহন করে বলে কিছু জায়গায় এই ছাত্রছাত্রীরা শুধুমাত্র কিছুটা খাদ্যের লোভেই তারা প্রাইমারি স্কুলগুলোতে আসে, পড়াশুনো হয়। তিনি বেকার ভাতা আজীবন চালাবে বলেছে। কেন চালাতে হবে বেকার ভাতা? বেকারদের যে চাকরি দিতে হবে সেই বার্তা তো নেই। আর বেকার আবার কি করেছে? ক্লাসিফিকেশন করেছে মাধ্যমিক পাস অ্যাবভ। তাহলে যারা মাধ্যমিক পাস করতে পারেনি তারা কি বেকার না? তারা কি করবে? চা ঘুগনি বিক্রি করবে? মানে
মানে কি বলবো, মুখ্যমন্ত্রী তারপরে দুয়ারে স্বাস্থ্য, কেন দুয়ারে স্বাস্থ্য হবে? মানে এত হেলথ সেন্টার আছে, তারপরে তিনি যে সুপার স্পেশালিটি যে হসপিটালগুলো করেছে সেটা দেখতে বাইরে থেকে চকচকে নীল সাদা বিরাট বিরাট অট্টালিকা, সেগুলো তৈরি করা মানে তার মধ্যে দুর্নীতি তৈরি করতে যে কাটমানি, সেগুলো তার দলের লোকদের তিনি ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সুপার স্পেশালিটি হসপিটালে কোনো পরিকাঠামো নেই। এখানে যে মহকুমা হাসপাতালগুলো আছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেগুলো ডেভেলপ করতে পারে না। দুয়ারে সরকার, দুয়ারে স্বাস্থ্য হয় নাকি? আমি আজকে সুস্থ আছি, আজকে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা শুরু করলো, আমার তো প্রয়োজন নেই, কিন্তু যখন চলে গেল, তখন যখন আমার প্রয়োজন হবে তখন আমি কোথায় কী করব? তখন কি আর তাহলে হসপিটালে গিয়ে, আমরা তো দুয়ারে স্বাস্থ্য করেছি, অতএব হসপিটালে যদি তুমি পরিষেবা না পাও তাহলে আমাদের কিছু করার নেই, এটাই কি বলতে চাইছে তিনি? মানে অ্যাবসার্ড, যেগুলোর কোনো মানে যুক্তি নেই, সেই ধরনের যে আজকে ইস্তেহার প্রকাশ পেয়েছে। বাংলার বাড়ি, মানে বাড়ি তো সত্যি কথা বলতে কি কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতো 1,20,000 টাকা, তো সেই টাকা তো একদম গায়েব হয়ে যেত, অজস্র। মানুষ বাড়ি পাচ্ছে না, মানুষ খাদ্য পাচ্ছে না, কৃষকরা, এই তো কৃষকরা আলু চাষিদের কি অবস্থা আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আমরা তো আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছি, অথচ রাজ্যের বাইরে আলু যেতে পারছে না, রাজ্যের বাইরে আলু বিক্রি করতে পারছে না। আজকে 10 টাকা করে আলু, আজকে একটা মানে আমাদের লোকাল দোকানে 10 টাকা করে আলু, বাজারে গেলে 8 টাকা 7 টাকাতেও আলু পাওয়া যাচ্ছে। তাহলে যদি বাজারে 7 থেকে 10 টাকার মধ্যে আলু বিক্রি হয়, তাহলে চাষিরা সেই আলুটা কত টাকায় বিক্রি করছে? তারা কি পয়সা পাচ্ছে? ভাবা যায়। 1 বিঘা 2 বিঘা জমিতে আলু চাষ করতে কত খরচা হয়? তাদের খরচা উঠছে না। তারা ভিন রাজ্যে যে বিক্রি করবে সেই বিক্রি করতে দিচ্ছে না। কৃষকদের তিনি দেখভাল করবেন, এইসব প্রতিশ্রুতি দিয়ে তিনি কিছুতেই এবার আর ভোটে জিততে পারবে না। আর তিনি যদি ভোটে জিতে আসে তাহলে সমূহ বিপদ। জেলা করবে, জেলা করে কি করবে? জেলা যদি অতিরিক্ত জেলা করে, তার যে প্রশাসনিক ব্যবস্থা সেগুলো কোথা থেকে করবে? তিনি তো নিয়োগই করছে না। আর নিয়োগ করলে পিএসসির মতো জায়গা তো যদি দুর্নীতি হয়, নিয়োগ করার তাহলে একজন বিডিও দুর্নীতি করে খুন করে পালিয়ে বেড়াচ্ছে, শোনা যাচ্ছে তিনি তার রাজগঞ্জে বিডিও অফিসে পর্যন্ত আসছে, তাকে ধরছে না, পুলিশের চোখে বাধা। তাহলে এটা কি চলছে রাজ্যটার মধ্যে? অন্যদিকে স্যার, এই যে এই সমস্ত কিছু চলছে, মুখ্যমন্ত্রী যে নির্বাচন ইস্তাহার প্রকাশ করেছেন, তার যদি প্রথম দুটো পয়েন্ট আমরা দেখি, প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে যুবসাথী, মানে এইটার উপর নির্ভর করে তিনি ভোট লড়ার চেষ্টা করছেন। আমি তো সেটাই বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার, দেখুন ব্যাপারটা কি, এক শ্রেণীর মহিলাদের টাকার খুব প্রয়োজন আছে, যারা ধরুন বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করে, 1000 টাকা 1500 টাকা 2000 টাকা তাদের দরকার আছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা সকলের জন্য করে দিয়েছে। সেক্ষেত্রে আমি একটা সরকারি কর্মচারী, আমি একটা অফিসার হলে, আমি যদি আমার ওয়াইফের নামে লক্ষ্মীর ভাণ্ডার নিই, সেটা তো আমার বিবেকের জন্য আমি নিচ্ছি না। কিন্তু এরকম বিবেকবান এই রাজ্যে যা অবস্থা, কজন আছে? একজন WBCS অফিসারের যদি হাউসওয়াইফ থাকে, তাকে যদি লক্ষ্মীর ভাণ্ডার ব্যবস্থা করে দেয়, অনলাইনে করে দিল, কেউ টের পাবে না, তার ব্যাংকে গিয়ে 1500 টাকা করে প্রত্যেক মাসে ঢুকবে। এটা কি সঠিক উপায়? কতগুলো ক্রাইটেরিয়া থাকবে না? তুমি যুবসাথীতে বলছো যেটা যারা মাধ্যমিক পাস নয় তারা পাবে না, আর লক্ষ্মীর ভাণ্ডারে তুমি বলছো যে অ্যাপ্লাই করবে সেই পাবে। এ কোন ধরনের নীতি এটা? স্যার, এবার অন্যদিকে যে সমস্ত IAS IPSদের অফিসারদের বদলি করা হয়েছে, সেইখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একটা বড় মাথা ব্যথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে হাইকোর্টেও তিনি গেছেন। হাইকোর্টে তিনি এই যে সংক্রান্ত বদলির বিষয়গুলি তিনি হাইকোর্টের বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছেন যে কেন এরকম বদলি হবে। তিনি হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্টেও যেতে পারে। দেখুন, নির্বাচন কমিশনের যে ক্ষমতা অপরিসীম, তিনি ফ্রি এবং ফেয়ার ইলেকশন করার জন্য যা করবে
সেখানে কিন্তু সর্বোচ্চ আদালতও সেটা সহজে হস্তক্ষেপ করবেন বা করতে পারে না। তিনি যদি দেখে যে না, যে ডিএম বা যে এসপিকে যে জেলায় বসিয়ে রেখেছে তিনি মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ, তাকে কোনোদিনও বদলি করেনি, সে ওখানেই বসে আছে, তাহলে এই ইলেকশনে তাকে যা বলবে তাই কাজ করবে, ভালো ডিস্ট্রিক্টে প্রমোশন দেবে বলবে, অতএব স্বাভাবিকভাবে সরকারের হয়ে কাজ করবে। তাই নির্বাচন কমিশন তাকে বসিয়ে রাখবে সেই জেলায়? এটা হয় নাকি? এটা তো চিরাচরিতভাবে হয়েছে, এবার বেশি হচ্ছে কেন হচ্ছে? কারণ নির্বাচন কমিশনও বিগত দিনের যে ইলেকশনগুলো তিনি নিশ্চয়ই ফলো করেছে। এখানে ইলেকশন হয় না, ওয়ান ডে ম্যাচ হয়, মারো ধরো বুথ দখল করো আর ইলেকশনে যেত, এটাই ছিল তৃণমূলের কালচার। এবার সেটা বন্ধ করতে চাইছে। আমরা এখনও জানি না নির্বাচন কমিশনের যে এই যে হম্বিতম্বি যে আমরা দেখতে পাচ্ছি সেটা ভোটের দিন কতটা হবে সেটাই কিন্তু আমাদের কাছে সন্দেহ। আমরা বারবার বলছি এই যে সিসিটিভি বাইরে ভিতরে অমুক জায়গায়, আরে সিসিটিভি তো এই 24-এও লাগানো ছিল, এটা নিয়ে কেস পর্যন্ত হয়েছিল, ইনভেস্টিগেশন করে দেখেছে সিসিটিভির মুখ ঘোরানো, কোনোটাতে টেপ মারা, কোনোটাতে বন্ধ, কি হয়েছে সেটা যদি এবারও হয়। তা একজন এত সিসিটিভিতে যা খরচ ভিতর বাইরে, আমাদের তো দাবি, এখনও দাবি যে বুথের ভিতর একজন কেন্দ্রীয় বাহিনী এবং বুথের বাইরে কিউতে একজন কেন্দ্রীয় বাহিনী ভোটিং কম্পার্টমেন্টটার দিকে তাকিয়ে থাকবে। তাদের কাজ মানে একাধিক ব্যক্তি যাতে ভোট দিতে না যায়, কারণ আমরা তো জানি 1:30-2টোর পরে শাসক দলের সব মাসেলম্যানরা ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ফলস ভোট, প্রক্সি ভোট এগুলো সব দেয়, আমাদের তখন কিছু করণীয় থাকে না। তাহলে সেটা তো যখনই একাধিক ব্যক্তি একটা বুথের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী থাকলে কিন্তু তিনি ব্যবস্থা নিতে পারেন, আমরা যেটা পারি না। কারণ আমাদের তো পাত্তাই দেবে না, তারা ভয় দেখাবে, তা আমরা কেন করতে যাব? এইবার স্যার নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে বুথের বাইরে যদি কেউ ধমকানোর চেষ্টা করে বা এই সমস্ত যে কার্যকলাপগুলো ধরা পড়ে তাহলে সেখানে আবারও ইলেকশন হবে। কিন্তু এই যে বাইরে ধমকাচ্ছে না, কে কাকে ধমকাচ্ছে, কে কাকে কী বলছে, এটা ধরা কি এতটা সহজ? এত সহজ দেখি? ঠিকই তো তাই, এত বুথ হবে, কোন বুথে ভয় দেখিয়ে ভিতরে ঢুকে ফলস ভোট, প্রক্সি ভোট দেবে না নির্বাচন কমিশন, সেটা কীভাবে বুঝবে? কেন এই বার্তাটাই তো জুটছি, কেন বুথের বাইরে চমকানো করতে পারবে না? যদি দুটো করে মানে কেন্দ্রীয় বাহিনী থাকে, ভিতরে একটা থাকলো, একটা কিউতে থাকলো, আর একজন নজর রাখবে, একাধিক ব্যক্তি যাতে ভোট মানে গ্রাউন্ডের যাতে না ঢোকে, আই কার্ড থাকবে, ভোট দেবে, বেরিয়ে চলে যাবে। তাহলে সেই ব্যবস্থাটা যদি করতে পারে, সব কিছুই কি আর কি ইলেকট্রনিক্স মাধ্যমে কি হয়? তাহলে সেক্ষেত্রে এত মানে কেন্দ্রীয় বাহিনী আসে, তারা কি করবে? সেগুলো তারা কি ঘুরে বেড়াবার জন্য? একদম ঘিরে রাখা উচিত। এবার স্যার 2 দফায় নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে, কোথাও গিয়ে কি এই বিষয়টা একটু কমানো সম্ভব হবে? দেখুন, দু দফায় হলে যেমন দফা যদি বেশি হয়, সিকিউরিটি যখন কম থাকে, সে কারণে আর এক জায়গার সিকিউরিটি তুলে এনে আর এক জায়গায় নিয়ে গিয়ে সেখানে বৃদ্ধি করে। এবার যেহেতু সিকিউরিটি বেশি দিচ্ছে, সিকিউরিটি বেশি দিকে 2 দফায় বা 1 দফায় যদি ভোটটা হয়, যারা মাসেলম্যান ভোট লুট করে একটা ডিস্ট্রিক্টের থেকে পরের যে ভোটটা হয় তারা তো চলে আসতে পারে। যদি একসঙ্গে ভোটটা হয় তারা তাদের নিজেদের জায়গায় ব্যস্ত থাকে, তারা আর অন্য জায়গায় যেতে পারে না, দলবদ্ধ হতে পারে না। সেই কারণে যদি 2 দফায় সিকিউরিটিটা যদি ঠিকমতো দিতে পারে, তাহলে যত দফা কম হবে তত কিন্তু ভোট ভালো হবে, কারণ সেখানে অন্য জায়গা থেকে তখন আসতে পারবে না। এটাই হচ্ছে মূল কথা। যদি 5টা-6টা হতো, ধর আমাদের এখানের পরে হাওড়া, তাহলে আমাদের এখানে ভোট হয়ে যাওয়ার পর হাওড়া তো গঙ্গা পার হলেই হাওড়া চলে যেতে পারবে। যারা মাসেলম্যান তারা তখন ওই দিকে সব চলে যাবে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে। ভোটের দিন তারা আগ্নেয়াস্ত্র থাকে, বার করারও দরকার নেই। বুথের সামনে ঘোরাঘুরি করলে যদি সিকিউরিটি না থাকে, ব্যাস মানুষ ভয়ে অনেকে ভোট না দিয়েই চলে আসবে বা তাদের কথা মতো ভোট দেবে। এই তো হচ্ছে,
এখন দেখার নির্বাচন কমিশন এই যে আপনি যে বললেন ডিএম বা এসপিদের বদলি করেছে কি এমনি নির্বাচন কমিশন তার রূপ দেখাতে কি বদলি করছে নাকি? করছে ফেয়ার ইলেকশনের জন্য। মুখ্যমন্ত্রী এখানে বলছেন যে সমস্ত আধিকারিকদের বদলি করা হচ্ছে তারা যদি তাদের জায়গায় থাকতো তারা তো গ্রাউন্ড রিয়েলিটিটা ভালোভাবে বোঝে, তাহলে ভালোভাবে কাজ করতে পারতো। এতদিন ধরে তারা ইলেকশন করেছে, তারা কি মানে জয়েন করে ইলেকশন করছে? ডিএম এসপি তারা অনেক নির্বাচন করেছে, তাহলে তারা জানে না আজকে একটা কনস্টিটিউয়েন্সিতে যে ধরনের পরিকাঠামো তৈরি করতে হয় নির্বাচনের সময়, সে তো আর একটা কনস্টিটিউয়েন্সিতে যদি বদলি হয় সেখানেও তো একই হবে। আসল কথা তিনি বলে দেবেন যে এই জায়গার এই ব্যাপার, এই জায়গায় কিন্তু একটু বেশি মানে ভোট আমাদের বিপক্ষে যাবে, সেই সবগুলো যাতে না যায় তার ব্যবস্থা করা, সেগুলো তো তারা জানে। অন্যদিকে এই সমস্ত বদলির পিছনে মুখ্যমন্ত্রী আরেকটা কারণ দেখিয়েছেন যে বদলি হওয়ার পরে যে সমস্ত অফিসাররা আসবেন তারা হয়তো বিজেপির হয়ে কাজ করতে পারেন, যার কারণে বিজেপির কিছু অসাংবিধানিক কাজ করতে সুবিধা হবে। এটা তো দেখুন, এটা তো রাজনৈতিক দলের কথাই, এটা বলবেই। এটা যদি আজকে অন্য কোনো দল থাকতো, তখন বিরোধীদের দিকেই তার আঙুল তুলতো যে বিরোধীরাই এটা করছে। তো এই কথার কোনো মূল্য নেই। সেই মূল্য নেই, তার থেকে বড় কথা এই যে সমস্ত অফিসারদের বদলি করা হচ্ছে ডিএমএসপিদের, তারা তো পশ্চিমবঙ্গের ভিতরেই রয়েছে, তার মানে তারা এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কাজ করতো, তাহলে তখন কেন দেখেনি? এটাও তো একটা প্রশ্ন উঠছে। অ্যাকচুয়ালি একটা জেলা থেকে আর একটা জেলায় বদলি করছে, এই তো তাদের যে কাজকর্ম, যে ধরনের কাজ একটা জেলায় করেছে ঠিক সেমই তো অপর জেলায় গেলে হবে। তাহলে তাদের যদি বদলি করে তার মানে আঙ্গুল কেন বিরোধীদের দিকে উঠবে? তা তিনি আগের থেকেই তো সেটা বদলি করে রাখতে পারত। ভোটের তো 3 মাস আগেই বা ট্রান্সফার করতে হয়, তাহলে সেখানে বসিয়ে রাখবে কেন? করবে না? অবশ্যই করবে। কিন্তু স্যার এত কিছুর পরেও একটা প্রশ্ন যেটা থেকে যায়, নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে? আপনার তো এত অভিজ্ঞতা রয়েছে। না, সেটা অভিজ্ঞতা বলতে কি, যেভাবে নির্বাচন কমিশন অগ্রসর হচ্ছে মানে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য, আমাদের এখনও আমরা মনে করছি যে এবার হয়তো ইলেকশনটা ভালোভাবে হবে, ফ্রি ফেয়ার হবে, মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে, এটা আমরা আশা করছি। কিন্তু না আচালে বিশ্বাস নেই, কারণ প্রত্যেকবারই এই নির্বাচন কমিশনদের হুঙ্কার কিন্তু আমরা শুনতে পাই, কিন্তু ভোটের দিন দেখা যায় যে ভোট লুট করে শাসক দল অনেকাংশে সুবিধা নিয়ে নেয়, যার জন্য তারাই আবার ক্ষমতায় আসে। তবে এখানে আর একটা আছে, বাধা হয়ে দাঁড়িয়েছে যে এসআইআর প্রক্রিয়া। চারটিখানি কথা তো না, মানে এই যে 58 লক্ষ, মুখ্যমন্ত্রী এই প্রশ্নটা তুলছে 58 লক্ষ কেন? আরে 58 লক্ষ তো একদম যারা মৃত ভোটার, যারা এখানে থাকে না, ভিন রাজ্যে চলে গেছে সেই ভোটার, তাহলে তাদের সংখ্যাটাই হচ্ছে 58। কেন তাহলে তাদের নামগুলো এতদিন থাকলো কেন? রাজ্য সরকারের তো একটা দায়িত্ব আছে মৃত ভোটারকে বাদ দিয়ে দেওয়া, সেটা তো করেনি। কেন করেনি? ওই মৃত ভোটারগুলোকে ভোটগুলো শাসক দল দিয়ে দেয়, এবার সেটা পারবে না। এবং আগামীকাল না আজকেই বোধহয় বেরোবে যে আরও 23 লক্ষ, সেখানে কতজন বাদ যাবে সেটাও একটা মানে আমরা লক্ষ্য রাখছি। তাহলে এই সকল গিয়ে যদি প্রায় 80 লক্ষ মতো যদি ভোটার বাদ চলে যায়, সেখানে শাসক দলের কিন্তু সমূহ বিপদ।